হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সেট নাম্বার 3 নিয়ে। সেট নাম্বার 1 এবং 2 তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে বলেছো যে স্যার এটাকে কন্টিনিউ করুন, তাই সেট নাম্বার 3 তোমাদের জন্য। তো কোন এক্সামের জন্য দেখবে? এটা স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য দেখছি, কিন্তু বাকিরা কি দেখবে না? বাকিরাও দেখবে। তার কারণ প্রশ্ন কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসবে না, আমাদের এই টপিক এই সিলেবাস থেকেই আসবে। তো তুমি যেই পরীক্ষার জন্যই দাও না কেন, কোশ্চেন্স গুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো প্রতিটা পরীক্ষায় আসে আর বারবার আসে। তাই চলো সিরিজ শুরু করব কোশ্চেন নাম্বার 1 দিয়ে। প্রথম থেকে শেষ অবধি কিন্তু থাকতেই হবে। তো চলো ক্লাস শুরু করি। অনেক ছাত্রছাত্রী ফোন করে জিজ্ঞাসা করছে, কমেন্ট করছে পর্যন্ত, বলছে স্যার নতুন ব্যাচ কবে আনছেন? তো তোমাদের জন্য 2026-এ নতুন ব্যাচ আমাদের তরফ থেকে লঞ্চ করা হয়ে গেছে, 02 প্রো 6.0। নাম্বারটা নোট ডাউন করে নাও। তোমাদের জন্য ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 2026-এ। তো এখানে কি থাকছে বলছে, যারা মাত্র ম্যাথের ব্যাচ নিতে চাইছো তো ম্যাথ নিতে পারো, যারা ইংলিশে উইক ইংলিশ নাও তোমাদের জন্য, রিজনিং রয়েছে শুধুমাত্র রিজনিং এর জন্য, এবার রয়েছে হচ্ছে জেনারেল সায়েন্সের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যা যা রয়েছে এখানে কম্বো তুমি পাচ্ছ। প্রসেনজিৎ স্যারের একদম স্পেশাল ক্লাস পাবে। কিন্তু আমি বলবো ভাই, তুমি জিকে ম্যাথ রিজনিং এগুলো প্রত্যেকটা পাবে হচ্ছে কম্বোর মধ্যে। তো কম্বোটা নাও, কম্বোর মধ্যে তুমি প্রত্যেকটা পাবে, এটা হবে তোমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ। এবং থাকছে, তুমি রেলের স্বপ্ন দেখছো, রেল ফাউন্ডেশন 2026 6.0 নাও, রেলের এনটিপিসি গ্রুপ ডি সব হয়ে যাবে এটা থেকে। তারপরে এসএসসির জন্য এমটিএস সিজিএল সিএইচএসএল এবং হচ্ছে জিডি হয়ে যাবে এখান থেকে। পুলিশের ফাউন্ডেশন ব্যাচও আসছে। তো ভাই আর দেরি করো না, নিজের স্বপ্নের চাকরি পূরণ করবার জন্য তাহলে অবশ্যই কিন্তু নাম্বারে ফোন করতে হবে। চলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক পাবে, সেই লিংকটা হচ্ছে আমাদের সুজন স্যার ডিটেইলডে এই কোর্স সম্পর্কে তোমাদের জানিয়ে রেখেছে। এই ভিডিওটা দেখে তুমি সম্পূর্ণ কিন্তু জানতে পারো কিভাবে কি হবে না হবে ডিটেলসে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে শিলিগুড়ি শহরটা নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি হচ্ছে মহানন্দার তীরে অবস্থিত। মহানন্দার তীরে অবস্থিত শিলিগুড়ি শহর, এবং হচ্ছে মহানন্দার তীরে অবস্থিত হচ্ছে মালদার ইংলিশ বাজার। ইংলিশ ইংলিশ বাজার, ঠিক আছে, ইংলিশ বাজার এইটাও কিন্তু মহানন্দার তীরেই অবস্থিত। তিস্তা নদীর তীরে হচ্ছে জলপাইগুড়ি শহর অবস্থিত, উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তরবঙ্গের খুব গুরুত্বপূর্ণ শহর, যেটা জলপাইগুড়ি জেলার একটা জেলা সদরও বটে। তো জলপাইগুড়ি তিস্তার তীরে অবস্থিত। তোরসার তীরে অবস্থিত হচ্ছে কোচবিহার, ঠিক আছে, কোচবিহার উত্তরবঙ্গের আরেকটা জেলা সদর, কোচবিহার রাজ্যের জেলা সদর কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। এবং তোমার এই অর্থে তুমি মনে রাখবে হচ্ছে কালজানি একটা নদী, কি বললাম, কালজানি নদীর তীরে অবস্থিত হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহরটা। আলিপুরদুয়ার শহর গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 2 দেখছি এবার। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, চলো একটু কালিটা চেঞ্জ করে নিই আমরা, এই কালিটা নিই। বলছে যে নিম্নলিখিত কোন শহরটা গোদাবরী নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের নাসিক শহরের কাছ থেকেই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। তো গোদাবরী নদীর দক্ষিণের গঙ্গা বলা হয়, এবং হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পরে। তো গঙ্গার পরে দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী, এবং তার তীরে অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের নাসিক শহর, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো দেখি। আগ্রা, তারপরে মনে রাখবে হচ্ছে দিল্লি শহর, ভারতের রাজধানী দিল্লি, নিউ দিল্লি আর কি। তারপরে হচ্ছে তোমার মথুরা। এই তিনটে শহরই অবস্থিত হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, কটক শহরটা অবস্থিত মহানদীর তীরে অবস্থিত। সুরাট অবস্থিত হচ্ছে তোমার তাপ্তি হচ্ছে একটা পশ্চিম বাহিনী নদী ভারতবর্ষের, তাপ্তি নদী। তো তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট, অবস্থিত গুজরাটের সুরাট, যেটাকে আমরা ডায়মন্ড সিটি নামেও চিনি, ঠিক আছে, কারণ ডায়মন্ড কাটিং এর জন্য খুব বিখ্যাত। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এবার তোমরা টক করে হচ্ছে তোমার গঙ্গা দাগিয়ে ফেলবে, কিন্তু হয়ে যাবে ভুল। গঙ্গা নদীর তীরে নয়, তার কারণ হচ্ছে আমরা জানি গঙ্গা নদী আস্তে আস্তে ধুলিয়ানের কাছে মুর্শিদাবাদে পদ্মা নামে চলে গেছে, আর এখান থেকে একটা গৌণ শাখা দক্ষিণে সাউথে প্রবাহিত হয়েছে। এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী, আর এই হুগলি নদীর তীরেই অবস্থিত হচ্ছে আমাদের কলকাতা। এপারে কলকাতা, ওপারে হচ্ছে হাওড়া জেলা, মানে হাওড়া। তো হাওড়া শহর এবং কলকাতা শহর দুটোই হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, তাই এই দুটো শহরকে যমজ শহর বলা হয়। কি বলা হয় না? যমজ শহর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। দামোদর নদীর তীরে অবস্থিত হচ্ছে আসানসোল, খুব বিখ্যাত আসানসোল শহর, দুর্গাপুর শহর,
দুর্গাপুর শহর এবং বর্ধমান শহর। বর্ধমান শহর, এই তিনটে শহর হচ্ছে আমাদের দামোদর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। সুরাট শহরটা ভারতের কোন নদীর তীরে অবস্থিত? সুরাট জাস্ট কিছুক্ষণ আগেই বললাম যে বলেছেন আপনি হচ্ছে সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত বা তাপি নদীর তীরে অবস্থিত। তাপ্তি নদী হচ্ছে একটা পশ্চিম বাহিনী নদী, আর এই পশ্চিম বাহিনী নদীর স্পেশালিটি রয়েছে তাপ্তি এবং নর্মদা। এই দুটো নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এরা হচ্ছে বদ্বীপ গঠন করেনি, আর দুটোই পশ্চিম বাহিনী নদী, আর দুটোই বদ্বীপ গঠন করেনি, এবং দুটোই হচ্ছে তোমার খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, আচ্ছা, নর্মদার তীরে হচ্ছে জব্বলপুর অবস্থিত হচ্ছে নর্মদা নদীর তীরে। ঠিক আছে, আচ্ছা বেশ, চলো পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন বলছে এখানে উত্তরপ্রদেশের পবিত্র শহর অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা গঙ্গা, যমুনা, গোমতী, নাকি হচ্ছে সরয়ু নদী? যখনই তুমি অপশন নাম্বার ডি দেখবে টুক করে টিক করে দেবে, সরয়ু নদীর তীরে অবস্থিত হচ্ছে অযোধ্যা। ঠিক আছে, আচ্ছা, গোমতী নদী হচ্ছে উত্তরপ্রদেশে প্রবাহিত হয় এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। তাহলে লখনৌ এটাও হচ্ছে গোমতী নদীর তীরেই কিন্তু অবস্থিত। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন আনসারের প্যাটার্ন দেখেছো, এই কোয়েশ্চেন্সগুলো সবকটা নদীর তীরবর্তী শহর এইটা ছিল। ঠিক আছে, এরপরে যেটা দেখবো বিশ্বের কিছু শহর, সেগুলো হচ্ছে নদীর তীরবর্তী। যেমন হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস, এটা হচ্ছে সেন নদী বা শিন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, 2024 সালের যে প্যারিস অলিম্পিক, সেটা কিন্তু এই প্যারিসেই হচ্ছে প্যারিস অলিম্পিকটা। তো এটা হচ্ছে তোমার প্যারিস শহরটা যেটা শিন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, দানিয়ব নদীর তীরে অবস্থিত হচ্ছে তোমার চলো নেক্সট কোশ্চেনেই আছে তখন বলছি, এটা দানিয়ব নদীর তীরে অবস্থিত। আর আমরা এইটা তো জানি নিশ্চয়ই যে টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত। লন্ডন হচ্ছে তোমার টেমস নদীর তীরে অবস্থিত। তাহলে লন্ডন এবং প্যারিস দুটোই হচ্ছে বিখ্যাত দুটো শহর, দুটো দেশের। প্যারিস সেইন নদী, লন্ডন টেমস নদী। ঠিক আছে, চলো যেটা বলছিলাম তোমাদের, জার্মানির রাজধানী বার্লিন। জার্মানির রাজধানী কি? বার্লিন। তো বার্লিন হচ্ছে স্প্রি নদীর তীরে অবস্থিত। স্প্রি নদীর তীরে অবস্থিত হচ্ছে জার্মানির রাজধানী বার্লিন। মনে রাখবে, বিখ্যাত রিপিটেড কোশ্চেন আসে পরীক্ষাতে, স্ট্যাটিক জিকেতে। ছোটবেলা স্কুলে পড়াশোনা আলাদা, কিন্তু কম্পিটিটিভ এক্সামের পড়াশোনার সম্পূর্ণ অ্যাপ্রোচ আলাদা হবে। তাই ছোটবেলার ঘাটতি পূরণ করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে তোমাদের এই কোর্সে। এখানে থাকছে আপডেটেড কন্টেন্ট, মানে দিন দিন যত দিন যাচ্ছে তুমি দেখেছো পরীক্ষার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সেটা কেপি হোক, ডব্লিউপি হোক, রেলওয়ের গ্রুপ ডি হোক না কেন, প্রত্যেকটা এক্সামের ট্রেন্ড চেঞ্জ করছে। তাই আমরাও আমাদের ট্রেন্ড চেঞ্জ করছি, একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আপডেটেড কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সাথে। তারপর এখানে থাকছে কোন কোন এক্সাম কভার হচ্ছে, রেলওয়ে হয়ে যাচ্ছে, এসএসসি, পুলিশ, স্টেট, পিএসসি, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা এক্সাম তুমি এখান থেকে ক্র্যাক করতে পারবে, মানে প্রিপারেশন করতে পারবে। সাথে থাকছে কনসেপ্ট, এবং কিছু কঠিন প্রশ্ন থাকে বা কঠিন জায়গা থাকে, কঠিন টপিক থাকে, যেগুলো আমাদের কিছুতেই মনে থাকে না। তো সেগুলো আমরা ইজি ট্রিক্স এবং স্টোরি বানিয়ে সুন্দর করে অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে লাইভ ক্লাস থাকছে, আনলিমিটেড ভিউজ পাবে তুমি, এখানে যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারে। এবং 2 বছরের, এটা সব থেকে হাইলাইটেড ফিচার, 2 বছর তুমি এটার অ্যাক্সেস নিতে পারো, 2 বছর পর্যন্ত এটা থাকছে। এবং প্রতিটা ক্লাসের পিডিএফ, ফ্রি পিডিএফ তুমি সাথে সাথে পেয়ে যাবে আমাদের অ্যাপে। এবং যেই কোর্সই তুমি পারচেস করো না কেন, সাথে সাথে একেবারে ফ্রি মক টেস্ট তুমি দিতে পারবে। ফ্রি মক টেস্ট, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, তাই সাথে মক টেস্ট থাকছে। এবং তুমি যদি এরপরও কোনো তোমাদের ডাউট থাকে, তাহলে ডাউট সলভিং নাম্বার রয়েছে আমাদের, সেখানে প্রাইভেটলি ডাউট সলভিং করানো হয়। এবং নাম্বারটা মনে রাখবে, এই যে নাম্বার, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 5ই জানুয়ারি থেকে। তো 2026-এর 5ই জানুয়ারি থেকে ব্যাচ শুরু হতে চলেছে, আর দেরি করলে চলবে না, দেরি হয়ে যাবে ভাই লাইফে। তাই নাম্বারটা টুকে নাও এবং ফোন করো, ব্যাচে এনরোল হয়ে যাও। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7 বলছে যে দানিউব নদীর তীরে অবস্থিত নিম্নলিখিত কোন শহরটা? তো ভিয়েনা, অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা অবস্থিত। ভিয়েনার পরে আমরা মনে রাখবো হচ্ছে ব্রাতিস্লাভা, ব্রাতিস্লাভা। দেন হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্ট অবস্থিত। ঠিক আছে, বুদাপেস্ট অবস্থিত, ব্রাতিস্লাভা অবস্থিত, এবং হচ্ছে ভিয়েনা অবস্থিত, এবং হচ্ছে বেলগ্রেড, সার্বিয়ার ক্যাপিটাল বেলগ্রেড। ঠিক আছে, বেলগ্রেড সার্বিয়ার রাজধানী। এই চারটে রাজধানী শহর হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত, কোনোটা কোনোটা পরীক্ষায় আসবে। চলো তারপরের প্রশ্ন বলছে অস্ট্রিয়ার সিডনি শহরটা
অস্ট্রেলিয়ার সিডনি শহর নিম্নলিখিত প্যারামাট্টাম নদীর তীরে অবস্থিত এস্চুয়ারিতে। প্যারামাট্টাম নদী, সেই প্যারামাট্টাম নদী অস্ট্রেলিয়ার বিখ্যাত একটা নদী, সেখানে অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি শহরটা। ঠিক আছে, চলো তারপরে 9 নম্বর কোশ্চেন বলছে বাগদাদ। বাগদাদ হচ্ছে ক্যাপিটাল কার, না ইরাকের। তো ইরাকের রাজধানী বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তর হবে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে কি হতো, একদম অনেক অনেক পুরনো, সেখানে হচ্ছে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী প্রবাহিত হতে হচ্ছে তোমার ইরাকের মধ্যে দিয়ে। তো এইখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। তো তোমাদের হচ্ছে এই 9 নম্বরের এক্সটেন্ডেড একটা কোয়েশ্চেন্স কমেন্টে জিজ্ঞেস করব আমি, যে এই যে তোমার টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এই নদী দুটোর তীরে কোন সভ্যতা, প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল? অবশ্যই কিন্তু এইভাবে লিখবে HQ বলে, তাহলে আমি বুঝবো। HQ মানে হচ্ছে তোমার HQ না সরি, হোমওয়ার্ক, HW বলে তারপরে তুমি এটা কমেন্টটা করবে। ঠিক আছে, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা থাকলো আমার। 10 নম্বর প্রশ্ন বলছে যে আয়তন অনুযায়ী গভীরতার দিক থেকে বিশ্বের বৃহত্তম, দেখো আয়তন অনুযায়ী বলেছে, তাই হচ্ছে কাস্পিয়ান সাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম একটা তোমার হ্রদ। এটাকে সাগর বলছি একটাই কারণ, তার কারণ আয়তনে অনেক বড়, কিন্তু এটা সাগর নয়, এটা পুরোপুরি স্থল দ্বারা বেষ্টিত একটা হ্রদ। আর এইটা হচ্ছে নোনা জলের হ্রদ, সব থেকে বড়। যদি মিষ্টি জল বলে দিত তাহলে উত্তর হচ্ছে সুপিরিয়ার। সুপিরিয়ার হচ্ছে স্বাদু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম পৃথিবীর মধ্যে, বৃহত্তম। ঠিক আছে, পৃথিবীর মধ্যে বৃহত্তম হ্রদ হচ্ছে সুপিরিয়ার, কিন্তু স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলে দিয়েছে। তো যেহেতু মিষ্টি জলের হ্রদ বলে দিয়েছে তাই উলার আনসার হবে। যদি মিষ্টি জল না বলে দিত, ভারতের বৃহত্তম হ্রদ হতো হচ্ছে চিল্কা। চিল্কা একটা লেগুনের মধ্যে পড়ে, চিল্কা হচ্ছে একটা লেগুন। তো এইটা বৃহত্তম, কিন্তু যেহেতু মিষ্টি জল বলেছে তাই হচ্ছে উলার লেক হবে। উলার এবং ডাল লেক এবং উলার লেক দুটোই হচ্ছে J&K, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে অবস্থিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর বলছে নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটা ভাসমান বৃত্তাকার দ্বীপপুঞ্জ? নাম হচ্ছে ফুমিদিজ। এই ফুমিদিজ অবস্থিত কোথায়? ফুমিদিজ হচ্ছে একটা ভাসমান দ্বীপ। ভাসমান দ্বীপ হচ্ছে কিছু আগাছা, জলজ যেই উদ্ভিদগুলো হয়, সেই জলজ উদ্ভিদগুলো একসাথে জমতে মাটি জমতে একটা দ্বীপের মতো সৃষ্টি হয়। নিচটা পুরোটাই আর কি ফাঁকা থাকে, সেটা জলের সাথে ভাসতে শুরু করে, কিন্তু সেটা ডোবে না, এতই শক্তিশালী একটা ফুমিদিজ বলে। তো সেই ফুমিদিজটা দেখা যায় হচ্ছে লোকটাক লেকে মণিপুরে। লোকটাক লেকে দেখা যায় মণিপুরে, ফুমিদিজ দেখা যায়। এখানে হচ্ছে বাড়ি ঘর গ্রাম দেখা যায়। তো ভারতবর্ষের একমাত্র ভাসমান গ্রাম বলতে পারো, সেটা হচ্ছে ফুমিদিজের মধ্যে থাকে লোকটাক লেকে। আর এই লোকটাক লেকে অবস্থিত হচ্ছে কৈবুল লামজাও। কি বললাম? কৈবুল লামজাও। কৈবুল লামজাও এটা হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তো কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক মণিপুরের লোকটাক লেকের মধ্যে রয়েছে। ভেম্বানাথ দেখা যায় হচ্ছে কেরালার ভেম্বানাথ, তারপর হচ্ছে তোমার অষ্টমুদি কেরালার মালাবার উপকূলে দেখা যায়। মালাবার উপকূলে ভেম্বানাথ দেখা যায়। ঠিক আছে, সম্বর লেক হচ্ছে নোনা জলের হ্রদ, রাজস্থানে রয়েছে। রাজস্থান, আর যে লিখলাম, ঠিক আছে, রাজস্থান। পুলিকট লেক, এটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে পুলিকট লেক। অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে পুলিকট লেক। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে, আবার লেক থেকে প্রশ্ন, সাইবেরিয়ার মুক্ত বা পার্ল অফ সাইবেরিয়া। তো পার্ল অফ সাইবেরিয়া বলা হয় নিম্নলিখিত অপশন নাম্বার ডি কে, তার কারণ এটাই হচ্ছে বৈকাল, লেক বৈকাল। এটাই হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত লেক বৈকাল। আর এটা পৃথিবীর গভীরতম লেক, পৃথিবীর গভীরতম লেক। ঠিক আছে, তো পৃথিবীর গভীরতম লেক হচ্ছে লেক বৈকাল। বৃহত্তম লেক হচ্ছে কাস্পিয়ান সি বলা হচ্ছে একটাই কারণ, তার কারণ আকারের কারণে, কিন্তু এটা কিন্তু একটা হ্রদ। ওকে, নোনা জলের হ্রদ। ঠিক আছে, যদি স্বাদু জলের বৃহত্তম হ্রদ বলে দেয় তাহলে হচ্ছে লেক সুপিরিয়ার হবে, যেটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ওকে, ইউএসএ তে। টিটিকাকা এটা পৃথিবীর উচ্চতম কিন্তু নৌ চলাচলযোগ্য লেক টিটিকাকা পৃথিবীর মধ্যে উচ্চতম, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে পড়ে, দক্ষিণ আমেরিকা মহাদেশ। ঠিক আছে, চলো তারপরে আমরা 14 নম্বর দেখব। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলছে ব্রাকিশ ওয়াটারকে বলা হয় হচ্ছে লবণাক্ত। তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটা ওড়িশাতে অবস্থিত, এবং ভারতের রামসার সাইট একটা।
তো ওড়িশাতে বলে দিয়েছে, তো উত্তর দেখি। সম্বর লেক রাজস্থানে, লবণাক্ত জল। অষ্টমুদি কেরালাতে, এটাও লবণাক্ত জলের হ্রদ। প্যাংগং, এটা লাদাখে অবস্থিত, লাদাখ, এটা লাদাখে পড়ে, এটাও লবণাক্ত জলের হ্রদ। চিল্কা লেক আনসার হবে, তার কারণ এটা লবণাক্ত কিন্তু এটা হচ্ছে ওড়িশাতে পড়ে, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে যে কি না, হতে হবে তোমাকে রামসার সাইট। এইটা রামসার সাইট ঘোষণা হয়েছিল 1981 সালে। কত সালে না 1981-এ। তো 1981 সালে ঘোষিত হয়েছে রামসার সাইট, যেটা হচ্ছে তোমার চিল্কা লেক নামে আমরা চিনি, আর ওড়িশাতে অবস্থিত। এটা একটা লেগুন। লেগুন কাকে বলে? লেগুন হচ্ছে যার হচ্ছে পুরো হচ্ছে লেকটা তিন দিক হচ্ছে তোমার স্থলধারা বেষ্টিত, একটা সাইড হচ্ছে তিন দিক স্থলধারা বেষ্টিত, একটা সাইড হচ্ছে জলের সাথে কানেক্টেড থাকবে, সমুদ্রের সাথে কানেক্টেড থাকবে, এদিক থেকে জল আসবে এবং যাবে, সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার লেগুন। চিল্কা তার মধ্যে একটা, ঠিক আছে। আচ্ছা, চিল্কা ও কেওলাডেও, নামটা মনে রাখবে, কেওলা, কেওলা দেও, কেওলাদেও, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর এই দুটোকেই একই সাথে 1981 সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। বর্তমানে রামসার সাইট হচ্ছে 96টা হচ্ছে ভারতবর্ষের। প্রথম রামসার সাইট ঘোষণা হয়েছিল 1971 সালে। 1971 সালে ইরানের রামসার নামক একটা শহর ছিল, সেখানে রামসার সাইটের একটা কনভেনশন হয়, সেখানে হয়েছে রামসার সাইটের কনভেনশন 1971 সালে। কিন্তু ভারতের প্রথম রামসার সাইট পাই আমরা 1981 সালে, 10 বছর পরে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে 2 ফেব্রুয়ারি, প্রতি বছরের 2 ফেব্রুয়ারিকে আমরা ওয়েটল্যান্ডে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করি। তার কারণ রামসার সাইট হচ্ছে কি বলে না, ভারত পৃথিবীর মধ্যে যত জলাশয় রয়েছে, পৃথিবীর মধ্যে যত জলাশয় রয়েছে, জীব বৈচিত্র্যপূর্ণ জলাশয় রয়েছে, সেই জলাশয়গুলোকে সংরক্ষণ করতে হবে। আর এই সংরক্ষণের জন্যই হচ্ছে একটা তোমার হচ্ছে সম্মেলন। আর এই সম্মেলনটা 1971 সালে হয়েছিল, 2 ফেব্রুয়ারিতে হয়েছিল, ইরানের রামসারে হয়েছিল। তার তখন থেকে কনসেপ্ট আসে রামসার সাইটের কনসেপ্ট, যেটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষে 96টা রয়েছে যখন আমি ভিডিও বানাচ্ছি। এর মধ্যে যদি বেড়ে যায় তো বেড়ে যেতে পারে। চলো তারপরে, কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। এই শার্লক হোমসের সৃষ্টিকর্তা কে? শার্লক হোমস চরিত্রটা সৃষ্টি করেছে হচ্ছে আর্থার কোনান ডয়েল, ঠিক আছে। ইয়ান ফ্লেমিং এর নাম মনে রাখবে, ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং কি করে? ইয়ান ফ্লেমিং হচ্ছে তোমার জেমস বন্ড, জেমস বন্ড। তো এই চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে ইয়ান ফ্লেমিং। শার্লক হোমস হচ্ছে তোমার আর্থার কোনান দোয়েল। পরবর্তী প্রশ্ন বলছে বাঙালি গোয়েন্দা চরিত্র, নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী এইটা হচ্ছে তোমার তৈরি করেছে, সৃষ্টি করেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্র। সত্যজিৎ রায়ের একটা গোয়েন্দা চরিত্র রয়েছে যাকে আমরা ফেলুদা নামে চিনি, ফেলুদা। ফেলুদা চরিত্র সত্যজিৎ রায়ের। ফেলুদার আসল নাম হচ্ছে প্রদোষ মিত্র। ফেলুদার আসল নাম, প্রকৃত নাম হচ্ছে প্রদোষ মিত্র। আর ব্যোমকেশ বক্সী হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, ঠিক আছে। আচ্ছা, নিহার রঞ্জন গুপ্তের হচ্ছে, নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে কিরিটি। নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে কিরিটি, কিরিটি। বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস। এই মিকি মাউস চরিত্রটি সৃষ্টিকর্তা কে? মিকি মাউস ছোটবেলায় আমরা অনেক দেখেছি, এখনো দেখি সুযোগ পেলে। তো মিকি মাউস হচ্ছে ওয়াল্ট ডিজনি, আমেরিকার ওয়াল্ট ডিজনি, তারা হচ্ছে মিকি মাউস করে থাকে। হানা বারবারা জানো কি করেছে? হানা বারবারা, হানা বারবারা হচ্ছে আমার ছোটবেলার সব থেকে পছন্দের কার্টুন। নাম হচ্ছে টম অ্যান্ড জেরি। প্রত্যেকে দেখেছি আমরা, কোনো বয়স নয়, সবাই দেখতে বসে যেতাম হচ্ছে টম অ্যান্ড জেরির সেই লড়াই। তো টম অ্যান্ড জেরির সেই লড়াই বা টম অ্যান্ড জেরি যে কনসেপ্ট, যে কার্টুন চরিত্র, সেটা সৃষ্টিকর্তা হচ্ছে হানা বারবারা, দুজন মিলে তৈরি করেছেন এটা, ঠিক আছে। চলো তারপরের প্রশ্ন, 18 নম্বর, 18 নম্বর কোয়েশ্চেন বলছে সুকুমার রায়ের সৃষ্ট বিখ্যাত কিশোর চরিত্র কোনটা? এখানে সুকুমার রায়ের সৃষ্ট চরিত্র বলছে টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে টেনিদা। পাগলা দাশু, এটা হচ্ছে সুকুমার রায়ের। পাগলা দাশু চরিত্রটা হচ্ছে সুকুমার রায়ের সৃষ্ট চরিত্র, ঠিক আছে। প্রফেসর শঙ্কু, এটা হচ্ছে তোমার হচ্ছে সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায়ের, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের হচ্ছে প্রফেসর শঙ্কু। ঘনাদা চরিত্রটা হচ্ছে ভালো, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র।
আমি ক্লাসের শুরুতেই না একটা কথা বলেছি যে নতুন সিলেবাস অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আমরা এই ক্লাসটা করছি। আর এগুলো হচ্ছে বাংলার আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ে, বাংলা সাহিত্যের মধ্যে পড়ে। তো বাংলা সাহিত্য এইটা নবসংযোজিত হয়েছে, দেখবে। তো এই নবসংযোজিত সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো আসার চান্সেস খুব রয়েছে। তো ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে দুটো একটা প্রশ্ন যদি তুমি করে আসতে পারো তাহলে 2 নাম্বার 3 নাম্বার তোমার পকেটে থাকবে, ঠিক আছে? আর তুমি জানো ভালো করে যে এক এক নাম্বারের গুরুত্ব কত এই কম্পিটিশনের মধ্যে, ঠিক আছে? তো ভালো করে পড়ে যেতে হবে। 19, বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা প্রদোষ মিত্র, এই চরিত্রটা হচ্ছে সত্যজিৎ রায়ের, বলে দিয়েছি আমি, সত্যজিৎ রায়ের সৃষ্টি হচ্ছে ফেলুদা চরিত্র। 20 নম্বর প্রশ্নের উত্তর দেবে আমরা। 20 নম্বর প্রশ্ন কি হচ্ছে, বলছে যে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র বা সেন্ট্রাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তো রাইস বা ধান রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে কটকে। কোথায়? ওড়িশার কটকে, ঠিক আছে? ওড়িশার কটকে হচ্ছে রাইস রিসার্চ সেন্টার অবস্থিত। পশ্চিমবঙ্গের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে চুচুড়া। চুচুড়া যেটা হচ্ছে হুগলি সদর দপ্তর, হুগলি জেলার সদর দপ্তর চুচুড়া, সেখানেও কিন্তু রাইস রিসার্চ সেন্টার বা ধান গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বেশ ভালো কথা। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র, এভার গ্রিন কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা খুব পরীক্ষায় রিপিট এসছে। বলছে অরণ্য বা ফরেস্ট রিসার্চ সেন্টার ভারতবর্ষের রয়েছে হচ্ছে দেরাদুনে। দেরাদুনে রয়েছে হচ্ছে ফরেস্ট রিসার্চ সেন্টার, ঠিক আছে? চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন দেখব। ভাবা অ্যাটমিক গবেষণা কেন্দ্র, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে ট্রম্বেতে, যেটা স্থাপিত হয়েছিল 1954-এ। 1954 সালে এটা তৈরি হয়েছিল। এটা তৈরি করেছিলেন হচ্ছে হোমি হোমি জাহাঙ্গীর হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে তার হাত ধরে ভারতবর্ষে পারমাণবিক যে রিসার্চ, পারমাণবিক যে গবেষণা সেটা শুরু হয়েছিল। সেই কারণে ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম। তো ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয়। আর ভাবার মৃত্যু হয়েছে হচ্ছে 1966 সালে, তাও আবার অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, প্লেন ক্র্যাশে মারা গেছেন। বলা হয় এটা একটা ষড়যন্ত্র। ভারতের তোমার যে নিউক্লিয়ার প্রোগ্রাম এটা অনেক তাড়াতাড়ি স্মুথলি খুব ফাস্টলি এগোচ্ছিল, তাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করে দেয়া হয়েছে। তো সেই জন্য ভারত সরকার 1966-র পরবর্তীতে তার সৃষ্টি করা ট্রম্বে এইটাকে নাম রাখে বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে? এইটা 1966 থেকে নামকরণ হয়। আর এটা ট্রম্বেতে অবস্থিত, যেটা হচ্ছে তোমার বম্বেতেই পড়ে। তো অপশনে যদি ট্রম্বে না থাকে বম্বে থাকে তাহলেও হবে, বম্বে মানে মুম্বাই আর কি, ঠিক আছে? আচ্ছা বেশ, চলো পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেন। বলছে চামড়া মানে হচ্ছে লেদার রিসার্চ সেন্টার অবস্থিত হচ্ছে চেন্নাইতে। ভারতবর্ষের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তো চেন্নাইতে অবস্থিত হচ্ছে লেদার রিসার্চ সেন্টার, ঠিক আছে? 23 নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে। এবার আমরা 24 নম্বর দেখব। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 24 নম্বরটা স্টার মার্ক করলাম। বলছে কি আলু গবেষণা কেন্দ্র। তো আলু গবেষণা কেন্দ্র সিমলাতে রয়েছে, সিমলার আলু। তো আলু গবেষণা কেন্দ্র হচ্ছে সিমলাতে অবস্থিত। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী, এইচপি লিখলাম, ঠিক আছে? হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। পরবর্তী, ইসরোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার সম্পর্কিত প্রশ্ন এগুলো সব। তো হেডকোয়ার্টার সম্পর্কিত প্রশ্ন, ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, প্রধান কার্যালয় জিজ্ঞাসা করেছে। এইবার উত্তরটা খুব ভালো করে শুনবে, এই পুরো কোশ্চেনটা কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে। ইসরোর প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে অবস্থিত। ইসরো স্থাপিত হয়েছিল 1969 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট স্থাপিত হয়েছিল 1969 সালে, হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। ইসরোর অনেকগুলো রকেট তোমার লঞ্চিং সাইট রয়েছে, দুটো প্রধান রকেট লঞ্চিং সাইট রয়েছে। এক নম্বর হচ্ছে শ্রীহরিকোটা, এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটাকেই বলা হয় হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেটা শ্রীহরিকোটাতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পুলিকট লেকে অবস্থিত। কোথায়? পুলিকট। পুলিকট হ্রদের মধ্যে পড়ে হচ্ছে এই আইল্যান্ডটা। শ্রীহরিকোটা একটা আইল্যান্ড বা শ্রীহরিকোটা একটা দ্বীপ। এই দ্বীপটা অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদের মধ্যে পড়ে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর এখান থেকেই ভারতবর্ষের ঐতিহাসিক যে রকেট লঞ্চিংগুলো হয়েছে, যেমন হচ্ছে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3 এবং হচ্ছে মম মিশন মতন হচ্ছে মার্স অরবিটাল মিশন, এই সমস্ত মিশনসগুলো এখান থেকে রকেট লঞ্চ করা হয়েছে। 2 নম্বরে হচ্ছে তোমার তিরুবনন্তপুরমের কাছে একটা জায়গা রয়েছে, যেটাকে আমরা বলবো থুম্বা। থুম্বা থুম্বা
তিরুবনন্তপুরমের কাছে একটা জায়গা। এটা হচ্ছে ভারতের ফার্স্ট রকেট লঞ্চিং স্টেশন। ফার্স্ট, এখানে হচ্ছে 1963 সালে প্রথম রকেট লঞ্চ করা হয়েছিল এই থুম্বা থেকে। তোমাদের মনে থাকবে যে রকেট ছোট ছোট পার্টে করে, সাইকেলে করে, গরুর গাড়িতে করে আনা হয়েছিল, সেটাকে অ্যাসেম্বল করা হয়েছিল, তারপরে সেটা ওড়ানো হয়েছিল। পশ্চিমী দেশগুলো সেটা নিয়ে হাসাহাসি করছিল। সেই যে রকেট প্রথম উড়িয়েছিল সেটা হচ্ছে 1963 সালে ওড়ানো হয়েছিল, থুম্বা থেকে ওড়ানো হয়েছিল, যেটা তামিলনাড়ু, যেটা হচ্ছে তোমার কেরালার তিরুবনন্তপুরমে পড়ে। এটা হচ্ছে স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা শ্রীহরিকোটা হয়ে গেছে, কিন্তু নয়, তিরুবনন্তপুরমে, থুম্বাতে। ঠিক আছে, তো এই থুম্বাকে বলা হয় হচ্ছে, থুম্বাকে একটা নাম দেয়া হয়েছে আলাদা। আলাদা কি নাম দেয়া হয়েছে? আলাদা নাম দেয়া হয়েছে যে থুম্বা ইকুইটোরিয়াল, এক সেকেন্ড, থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন, TERLS। তো TERLS কোথায় অবস্থিত? থুম্বাতে অবস্থিত। আর এটাই হচ্ছে ভারতের ফার্স্ট, এটাই হচ্ছে ভারতের ফার্স্ট। তো যেমন পারমাণবিক রিসার্চ শুরু করেছিল হচ্ছে ভাবা, মানে তোমার হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা, তেমনি ভারতবর্ষে স্পেস রিসার্চ শুরু করেছিলেন হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই 1963 সালে হচ্ছে তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন, তার জন্য এই জায়গাটাকে নাম দেওয়া হয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এই থুম্বা আগে ছিল ইকুয়েটরের রকেট লঞ্চিং স্টেশন, যেটা বর্তমান নাম হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। কোথায় অবস্থিত? থুম্বা বা তিরুবনন্তপুরমে অবস্থিত। এইবার আমি যেটা বলতে চাইছি যে ইসরোর একদম আদি, ইসরোর ভারতের একদম আদি বা প্রাচীনতম যে সাইটটা ছিল সেটা হচ্ছে থুম্বাই ছিল। ঠিক আছে, তো এখান থেকে যাই প্রশ্ন আসবে একেবারে উড়িয়ে দিয়ে আসবে। চলো পরবর্তী, কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? এটা রয়েছে কাসারগড়ে রয়েছে কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন বলছে যে তামাক গবেষণা কেন্দ্র। তো ভারতবর্ষের তামাক গবেষণা কেন্দ্র যেখানে রয়েছে সেইটা হচ্ছে রাজামন্দ্রিতে রয়েছে। রাজামন্দ্রি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ। আর টোবাকো, তামাক উত্তোলনে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম রাজ্য, সব থেকে বেশি তামাক উত্তোলন করে বা তামাক চাষ করে হচ্ছে, সব থেকে বেশি তামাক চাষ করে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কে চাষ করে? অন্ধ্রপ্রদেশ। হলো, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর বলছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ সেন্টার। যদি রিসার্চ সেন্টার বলে তাহলে ডেয়ারি রিসার্চ সেন্টার হচ্ছে হরিয়ানাতে পড়ে। হরিয়ানা জায়গাটার নাম হচ্ছে কর্নাল। হরিয়ানার কর্নাল হচ্ছে ডেয়ারি রিসার্চ সেন্টার। ঠিক আছে, যদি বলা হয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, যদি বোর্ড বলে দেওয়া হয় ডেয়ারি বোর্ড, তাহলে বোর্ডটা রয়েছে হচ্ছে আনন্দ শহরে। আচ্ছা চলো এক সেকেন্ড, আনন্দ বাংলায় বলে আনন্দ শহর, যেটা গুজরাটে পড়ে। কোথায়? গুজরাট। গুজরাটের আনন্দ শহরে রয়েছে তোমার ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। বোর্ড বললে, ডেয়ারি বোর্ড বললে আনন্দ শহর গুজরাট। যদি রিসার্চ সেন্টার বলে মিল্ক রিসার্চ সেন্টার, তাহলে হচ্ছে কর্নালে পড়বে। ঠিক আছে, আচ্ছা, দুগ্ধ উত্তোলনে রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে যে সারা বিশ্বের মধ্যে মিল্ক প্রোডাকশনে প্রথম দেশ কোনটা? তো ফার্স্ট হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। ভারত হচ্ছে মিল্ক উত্তোলনে 1 নম্বরে আসে সারা বিশ্বের মধ্যে। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন বলছে ভারতের প্রথম বায়োটেকনোলজিক্যাল পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? সেটা লখনৌতে স্থাপিত হচ্ছে, উত্তরপ্রদেশের লখনৌ রাজধানী। আর এটা গোমতী নদীর তীরে অবস্থিত। গোমতী, আজকেই পড়িয়েছি। ঠিক আছে, গোমতী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন বলছে ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা, এটা ভারতের কোন শহরে অবস্থিত? জিএসআই। তো জিএসআই হচ্ছে আমাদের শহর কলকাতাতে অবস্থিত। কলকাতাতে জিএসআই মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। নিউ দিল্লিতে অবস্থিত হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে কলকাতাতে। আর দেরাদুনে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। তো এটা রয়েছে দেহরাদুনে, রয়েছে দেহরাদুনে। দেহরাদুনে ফরেস্ট রিসার্চ সেন্টারও রয়েছে দেহরাদুনে। ঠিক আছে, সিমলাতে রয়েছে হচ্ছে আলু গবেষণা কেন্দ্র, আলু গবেষণা কেন্দ্র। ঠিক আছে, তো
সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সেট নাম্বার 3 নম্বর হলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো, আর হচ্ছে তোমার যা আশেপাশে যারা হচ্ছে প্রিপারেশন করছে তাদের মধ্যে এই যে ভিডিওটা এফেক্টিভ ভিডিও সেটা কিন্তু পৌঁছে দিতে পারো। দেখো কোয়েশ্চেন মাত্র 30টা ছিল, ইনফরমেশন আমি কতগুলো দিয়েছি, তাই অন্যদের একটা ভিডিও মানে অন্যদের 5টা ভিডিও সমান আমার একটা ভিডিও, আমার একটা ভিডিওর মধ্যে এত ইনফরমেশন থাকে, অন্যদের 5টা ভিডিওতে অত ইনফরমেশন থাকে না। তো লাইক করতে পারো, কমেন্ট করতে পারো জানিয়ে, আর অবশ্যই দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।